নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দেশে পেট্রোল এবং ডিজেলের দাম ক্রমাগত বাড়তে আছে। তো এটা ঠিক কতটা পর্যন্ত গিয়ে থামবে, প্র্যাকটিক্যালি ডেটা বেসড। দুই, আমাদের দেশে ঠিক আর কদিনের পেট্রোল ডিজেল মজুত আছে, বিপদ ঠিক কতটা, এই দুটো ব্যাপার আমরা মূলত আলোচনা করব। এবার এই দুটো ব্যাপার আমরা পুরোটাই তথ্য দিয়ে, কনসেপ্ট দিয়ে আলোচনা করব, যাতে করে যারা তোমরা ইউপিএসসি দেবে তাদেরও উপকার হয়, কিংবা যাদের ডাব্লিউবিসিএস থেকে শুরু করে অন্য কোনো পরীক্ষার ইন্টারভিউ আছে বা মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ চলছে, যারা মিসলেনিয়াসও দেবে তাদেরও রিটার্ন পরীক্ষায় উপকার হয়, আর ডাব্লিউবিসিএস এ যাতে ইন্টারভিউতেও উপকার হয়, কোনো প্রশ্নের উত্তর যেন অজানা তোমার কাছে না থাকে। আর যারা বড়রা আছেন, যাদের পরীক্ষা দেওয়ার কোনো ব্যাপার নেই, কেবল ব্যাপারটাকে জানতে চান ঠিকভাবে একাডেমিক দৃষ্টিকোণ থেকে, তাদের জন্যও এই ভিডিওটা উপকারী হবে। তো চলুন শুরু করা যাক। দেখুন, প্রথম যেটা আমাদের বুঝতে হবে, আমাদের দেশে এই মুহূর্তে মোটামুটি সারা বছরে কতটা পেট্রোলিয়াম প্রোডাক্টের প্রয়োজন পড়ে। পেট্রোলিয়াম প্রোডাক্ট মানে মূলত পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস, সেটাও কিন্তু পেট্রোলিয়াম প্রোডাক্ট, এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, তাই তো? এবার মূলত এই তিনটের ব্যবহার আমরা জানিও। খালি এটুকু মাথায় রাখবেন যে ডিজেল কিন্তু কেবল গাড়ি চালাতে ইউজ হয় না, বা পেট্রোল কিন্তু কেবল গাড়ি চালাতে ইউজ হয় না। পেট্রোল ডিজেলের একটা বিরাট পরিমাণ ইউজ ইন্ডাস্ট্রিতে হয়, ঠিক আছে? ধরুন, জেনারেটর চলা থেকে শুরু করে চাষি যে চাষের কাজে সেচ ব্যবস্থার মাধ্যমে জল তুলছে পাম্প করে, সেই সমস্ত জায়গাতেও কিন্তু ডিজেল ইউজ হয়। তো এই সমস্ত কিছু অ্যাসপেক্ট মিলিয়ে সারা বছরে আমাদের মোটামুটি আগের বছরের ডেটা 243.2 এমএমটি পরিমাণ পেট্রোলিয়াম প্রোডাক্ট আমাদের লাগে। এই এমএমটি মানে কি? পেট্রোলিয়াম প্রোডাক্ট তো বুঝে গেলাম। এমএমটি মানে হচ্ছে মিলিয়ন মেট্রিক টন, মানে 1 মেট্রিক টন মানে 1000 কেজি, আর 1 মিলিয়ন মানে 10 লক্ষ। তাহলে 1 মিলিয়ন মেট্রিক টন মানে 10 লক্ষ গুণ 1000 কেজি, আর আমাদের লাগে 10 লক্ষ গুণ 1000 গুণ 243.2। এই হিউজ পরিমাণ এনার্জি পেট্রোলিয়াম প্রোডাক্ট আমরা কনজিউম করি ভারতবাসী। এবার আমি জাস্ট উদাহরণের জন্য আপনাদের বলছি, লাস্ট 1 দশকের পরিবর্তন। আমরা 2025-26 দাঁড়িয়ে রয়েছি, 26-এ, এটাই 2015-র ডেটা। আমাদের দেশে সেই মুহূর্তে পেট্রোলিয়াম প্রোডাক্ট লাগতো 182 মিলিয়ন মেট্রিক টন। খেয়াল করে দেখুন, লাস্ট 10 বছরে আমাদের দেশে যে পরিমাণ গাড়ি বেড়েছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, কারণ কেবল গাড়িতে তো পেট্রোল ডিজেল লাগে না বললাম, এবং যে হিউজ পরিমাণ ফ্যামিলি কাঠ, কয়লা, ঘুঁটে এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে গ্যাসে শিফট করতে পেরেছে, তাদের পরিমাণ এত হিউজ যে এই 182 থেকে কিন্তু 243-এ পৌঁছেছি আমরা। কেবল এটুকু নয়, আমরা যদি কেবল পেট্রোলিয়াম প্রোডাক্টের উপর ডিপেন্ড করতাম না, আমাদের এতদিনে এর ডবল প্রয়োজনীয়তা হতো। 182 দুগুণে 364 এমএমটি মতো প্রয়োজনীয়তা আমাদের হতো অরিজিনালি। লাস্ট 10 বছরে দেশ এতটাই এগিয়েছে, এবং এগিয়েছে মানে কি, তার প্রয়োজনীয়তাও বেড়েছে। তাহলে আমরা 243-এ কি করে মিটিয়ে নিচ্ছি? থ্যাঙ্কস টু ইলেকট্রিক। কারণ লাস্ট 10 বছরে যে বিপুল চাহিদা বেড়েছে, তার মধ্যে যে বিপুল নতুন গাড়ি কেনা হয়েছে, প্রচুর গাড়ি ইভিও হয়েছে। ইভি গাড়িগুলো না এলে ওগুলোও কিন্তু যারা কিনেছেন তারা পেট্রোল গাড়ি কিনতেন। মনে হয় আপনারা এখানে কেউ নেই যার পাড়ায় টোটো বেরোয়নি। টোটো, টুকটুকি, টমটম এক এক জায়গায় এক একটা বলে, ইলেকট্রিক রিক্সার মতো যেগুলো আর কি। তো এই টোটো যদি না বেরোতো, ওটাতেই কিন্তু ওই ম্যাজিক গাড়ি বা অন্য কিছু পেট্রোল ডিজেলেরই লোকে চড়তো। কারণ লোকের মোবিলিটি বেড়েছে, লোকে বাইরে বেরোচ্ছে, বিভিন্ন কাজ বেড়েছে, এবং এত হিউজ পরিমাণে মানুষ ইন্ডাকশন,
মাইক্রোওয়েভে শিফট করেছেন, সেটাও শিফট না হলে কিন্তু লোকে গ্যাসের চাহিদা আরো দরকার হতো, আমাদের আরো বেশি পরিমাণে লাগতো। ইলেকট্রিকের মধ্যে কেবল সোলার আমাদের দেশ 150 গিগাওয়াট টাচ করে ফেলেছে ইনস্টলড ক্যাপাসিটি। তো এই হিউজ পরিমাণ ইলেকট্রিক সাপোর্ট লাস্ট 10 বছরে জাইগান্টিক স্কেলে বাড়ার পরও আমাদের মোট পেট্রোলিয়াম প্রোডাক্টের চাহিদা কমেনি, উল্টে বেড়ে হয়ে গেছে 243.2। কারণ দেশ তো ডবল জায়গায় চলে গেছে নিডের দিক থেকে, কিন্তু ইলেকট্রিক হঠাৎ করে নতুন জন্ম নিয়ে, ইলেকট্রিক নতুন জন্মায়নি কিন্তু ইলেকট্রিকের যে নতুন রিসোর্স গুলো যেখান থেকে তৈরি হচ্ছে সোলার বা ইত্যাদি, তার বিস্ফোরণ তো লাস্ট 10 বছরে, সে এতটা কি করে সামাল দেবে? তো প্রথম আমরা এই জায়গাটুকু ক্লিয়ার করলাম যে আমাদের দেশে রিনিউয়েবল এনার্জি, ইলেকট্রিক এগুলো হওয়া সত্ত্বেও আমাদের মোট পেট্রোলিয়াম প্রোডাক্টের দরকার কেন কমার বদলে বাড়লো। কারণ আমাদের মোট নেসেসিটিটা অনেক বেড়ে গেছে। ক্লিয়ার? না হলে আমাদের জীবন অনেক লো স্ট্যান্ডার্ড থাকতো না। প্রচুর ট্রেন যেগুলো ডিজেলে চলতো সেগুলোকে ইলেকট্রিফাইড করা হয়েছে, না হলে তো এই চাহিদা আরো আরো বেড়ে যেত। কারণ লাস্ট 10 বছরে ট্রেন বেড়েছে, ট্রেনের সংখ্যা বেড়েছে, ট্র্যাক বেড়েছে, প্রচুর জায়গায় মেট্রো করা হয়েছে, হিউজ হিউজ লাস্ট 10 বছরে, না হলে আরো বেশি গাড়ি দরকার হতো। তো আশা করি প্রথম জায়গাটা ক্লিয়ার। থার্ড যে পয়েন্টে আমরা আসব, যে এই যে পরিমাণ পেট্রোলিয়াম প্রোডাক্ট আমাদের লাগে, এর মধ্যে কতটা আমরা দেশে তৈরি করি, কতটা বিদেশ থেকে ইম্পোর্ট করি। আমরা দেশে তৈরি করি মাত্র 11.3%, 88.7% এই পেট্রোলিয়াম প্রোডাক্টের মধ্যে আমরা বিদেশ থেকে আমদানি করি। তার কারণে আমি পরে আসছি। এটা হলো আমাদের ডেটা। এবার এই যে 88.7% আসছে, এর মধ্যে আবার একটা হিউজ অংশ আসতো স্ট্রেট অফ হরমুজ দিয়ে বা হরমুজ প্রণালী দিয়ে। এবার মজার ব্যাপার হচ্ছে, এই আজকের দিনে আপনারা হয়তো অনেকেই এই ভিডিওটা দেখছেন বা দেখবেন যারা হয়তো কোনো পরীক্ষার দেবেন না, কারণ আজকে আমরা চাপে পড়েছি, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, তাই না? না হলে 2 বছর আগেই আমি এই ক্লাসটাই নিলে পেড ব্যাচে বা অফলাইন ক্লাসে বা ইউটিউবেও যদি ভিডিও করতাম, স্টুডেন্টরা ছাড়া কেউ দেখতো না। আজকে সবার জীবন ইম্প্যাক্টেড হচ্ছে বলে সবাই জানছেন, বুঝছেন, দেখছেন। তো আশা করি এটুকু জেনে গেছেন যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে, ইরানের পাশের ছোট্ট সরু জায়গাটা দিয়ে গালফ কান্ট্রিজ থেকে, আরব দেশগুলো থেকে আমাদের দেশে গ্যাস তেল আসতো। স্ট্রেট অফ হরমুজ বন্ধ, কারণ ইরান এবং আমেরিকার যুদ্ধ চলছে, যার ফলে সাপ্লাই কম। যে কোনো জায়গায় সাপ্লাই যদি কম হয়, ইকোনমির সহজ সূত্র কি বলে? দাম বেড়ে যাবে। সহজ ব্যাপার। বাজারে আমরা মাছ কিনতে গেছি, বাজারে টোটাল যদি 100 কেজি মাছ থাকে, সেদিন মাছের 100 কেজি কিছু একটা মাছ আছে, কাতলা আছে, সেদিন মাছের দাম যদি 300 টাকা কেজি হয়, আর বাজারে যদি কোনোদিন 1000 কেজি মাছ ঢুকে যায়, তো সেদিন কাতলার দাম 200 টাকা কেজি হয়ে যাবে। কারণ প্রচুর জিনিস বেচতে হবে, তো না হলে তো খারাপ হয়ে যাবে। কিন্তু জিনিস যখন কম হয়ে যায় তখন দাম বেড়ে যায়। তো স্ট্রেট অফ হরমুজ বন্ধ মানে তেল কম আসছে, মানে দাম বেড়ে যাবে। তাই হচ্ছে তেলের দাম বেড়ে যাচ্ছে। তেলের দাম যেটা মোটামুটি ছিল যুদ্ধের আগে $60 থেকে $65 পার ব্যারেল, সেটাই এখন হয়ে গেছে $110 পার ব্যারেল, মানে প্রায় ডাবলের কাছে। তার মানে প্রত্যেকটা দেশকে এখন ডবল দাম দিয়ে তেল কিনতে হচ্ছে। তাহলে যদি ডবল দাম দিয়ে কোনো দেশ তেল কেনে, তাহলে সে কি করে কম দামে তেল বেচবে? তার দেশে তো তেলের দাম বাড়বেই। প্রথম পয়েন্ট বোঝা গেল। সেকেন্ড পয়েন্টে আসুন, যেটা অনেকেই খেয়াল করছেন না। রুপির একটা মারাত্মক ডাউনফল হচ্ছে। রুপির ডাউনফল নিয়ে এই চ্যানেলে আমি 2-3 দিন আগে ভিডিও করেছি। যারা ইন্টারন্যাশনাল রিলেশন ফলো করেন, ইকোনমি বুঝতে চান বাংলা ভাষায়, তারা তো এই চ্যানেলটা ডেলি ফলো করেন। আশা করি আপনাদের সাবস্ক্রাইবও করা আছে, না থাকলে নতুনরা করে নেবেন প্লিজ। এবার রুপির ডাউনফল হওয়ার সঙ্গে এর সম্পর্ক কি ভেবে দেখুন। ধরা যাক তেলের দাম একই আছে, এক নেই, প্রায় ডবল হয়ে গেছে, আমি ধরলাম এক আছে,
তেলের দাম $100। এবার আমাদের দেশে তো রুপি আছে, আমরা তো ডলার কিনে আনি না। আমরা $100 যে তেলের দেশটাকে দেব, তার আগে তো ইন্টারন্যাশনাল মার্কেট থেকে $100 কিনে আনতে হবে। তো আমাদের $100 কিনে আনতে কিছুদিন আগে দিতে হচ্ছিল ইন্টু 90, মানে 9,000 রুপি, তাই তো? 9,000 রুপি দিয়ে আমরা $100 কিনে এনে সেটা তেল উৎপাদনকারী দেশকে দিচ্ছিলাম এবং 1 ব্যারেল তেল পাচ্ছিলাম। তো আমাদের গ্যাট থেকে কত যাচ্ছিল? 9,000 রুপি। এবার এখন রুপির ভ্যালু হয়ে গেছে 96, তাহলে এখন আমাদের গ্যাট থেকে কত যাবে? ওই একই পরিমাণ তেল কিনছি, তেলের দাম একই আছে আমি ধরে নিলাম, তাহলেও আমাদের যাবে 9,600। 1 ব্যারেল তেলে আমাদের 600 রুপি বা 600 টাকা, বাংলা ভাষায় সোজা বাংলায় এক্সট্রা যাচ্ছে। ধরে নিলাম তেলের দাম বাড়েনি এবং একই পরিমাণ তেল কিনছি, জাস্ট রুপি দুর্বল হয়ে গেছে বলে। তো আমাদের গ্যাট থেকে যখন বেশি পয়সা খরচ হচ্ছে, তখন তো আবার একই ব্যাপার, তখন অটোমেটিক তেলের দাম এদেশে বেড়ে যাবে, কারণ আমরা তো কিনে আনছি বেশি দিয়ে। আমরা কি করে কমে বিক্রি করব আগের মতো? বোঝা গেল? থার্ড ব্যাপার যেটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে, অনেকের ধারণা যে কালকেই যদি ফুল অ্যান্ড ফাইনাল আমেরিকা এবং ইরানের ডিল হয়ে যায়, স্ট্রেট অফ হরমুজ খুলে যায়, তাহলে কাল থেকে তেলের দাম আবার ডাউন হয়ে এই 110 থেকে আবার 60-65-তে ফিরে যাবে। নেভার এভার, অদূর ভবিষ্যতে এটা হবে না। কেন? কারণ অয়েল ইনফ্রাস্ট্রাকচার যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কালকে স্ট্রেট অফ হরমুজ খুলে যেতে পারে। অয়েল ইনফ্রাস্ট্রাকচার কি রাতারাতি রিবিল্ড করা সম্ভব? পোর্ট কি রাতারাতি রিবিল্ড হয়? অয়েল ইনফ্রাস্ট্রাকচার, শিপ, কার্গো, টোটাল সাপ্লাই চেন, এটা কি রাতারাতি রিবিল্ড হয়? হয় না। তো স্ট্রেট অফ হরমুজ যদি এই মুহূর্তেও পুরোপুরি খুলে যায়, তাতেও এত সহজে অয়েল সাপ্লাই চেন ঠিক হবে না, তার জন্য নিড টাইম। তার মানে অদূর ভবিষ্যতে তেলের দাম কমছে না। এটুকু ক্লিয়ার হলো? এবার চলুন আমরা ফোর্থ পয়েন্টে চলে যাই। ফোর্থ পয়েন্টে আমরা যেটা বুঝবো, তারপর তেলের দামের মধ্যে এক্সাক্ট কি কি প্রপোর্শন থাকে সেগুলোতেও আমরা আসবো। সেটা হচ্ছে, এই যে এখানে 88.7% বলেছিলাম, যার 11.3% আমরা নিজের দেশে উৎপাদন করি। আসামে কিছু তেল উৎপাদন হয়, কোনো জায়গায় কিছু ন্যাচারাল গ্যাস উৎপাদন হয়, এই এলপিজি তৈরি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো আমরা কি এভাবেই চলবো? আমাদের দেশ হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠে লাস্ট কিছু বছরে মারাত্মক স্পিড নিয়ে দৌড়াতে শুরু করেছে, কিন্তু দৌড়াতে শুরু করে দেখছে বাকিরা বহু দূরে চলে গেছে অলরেডি। বাট তবু চুপ করে বসে না থেকে যা দৌড়ে লাস্ট মুহূর্তে করা যায় সেটুকু দৌড়ে চেষ্টা করাই ভালো। তো কোনো জায়গা থেকে যে তেল উৎপাদন হবে না, তার জন্য অনেকগুলো স্টেপ আছে। রাতারাতি গিয়ে কোনো জায়গায় পাইপ বসিয়ে তেল তোলা যায় না, এবং সেই স্টেপগুলো দীর্ঘ টাইম লাগে এবং প্রচুর টাকা ইনভেস্টমেন্টের দরকার হয় এবং প্রচুর সায়েন্টিফিক রিসার্চ লাগে। তারপর গিয়ে ওখান থেকে তেল উৎপাদন করা যায়। ভারতে কি তেল একেবারে নেই? থিওরি বলছে ভারতবর্ষে তেল বা পেট্রোলিয়াম সম্পদ আছে, আমরা এখনো সেগুলোকে উৎপাদনের মতো জায়গায় নিয়েই আসতে পারিনি, আমরা খুঁজতেই পারিনি। লাস্ট কয়েক বছর ধরে ভারতবর্ষ তেরে ফুরে লেগেছে। তো কি কি স্টেপ? প্রথমে যেটা, এবং প্রত্যেকটা উদাহরণ দিয়ে আমি বলে দেবো কোন প্রজেক্ট কোন স্টেপে আছে, যেগুলো পরীক্ষায় যদি কোশ্চেন আসে তো ডিটেল আলাদা আলাদা প্যারা করে লিখতেও তোমাদের সুবিধা হবে। প্রথম যে স্টেপটা থাকে সেটা হচ্ছে ম্যাপিং। যে কোনো জায়গায় গিয়ে তো বাড়িঘর ভেঙে দিয়ে সব তেলের জন্য পাইপ পুঁতে দেওয়া যায় না। প্রথমে ম্যাপিং করতে হয়, মানে ডেটা কালেকশন, সায়েন্টিফিক রিসার্চের মাধ্যমে কোন জায়গায় তেল থাকতে পারে। এটাতে হিউজ টাকা পয়সা লাগে। সায়েন্টিস্ট গেল মাটি ঘুরে কর গুনে বলে দিল এখানে তেল আছে, ওরকম নয়। তেল যদি থাকে, কতটা তেল থাকতে পারে, তার কোয়ালিটি কিরকম হতে পারে, লেয়ার কিরকম, কি কি ক্ষতি হতে পারে এখান থেকে তেল তুললে, কি কি সুবিধা থাকতে পারে, অনেক অনেক কিছু। কতটা গভীরে আছে, মাটি পাথুরে নাকি নরম মাটি, তারপরের লেয়ারে কি আছে, এভরিথিং। এই কাজটা এই মুহূর্তে বে অফ বেঙ্গলে চলছে, আমাদের বঙ্গোপসাগরের আশেপাশের জায়গায় চলছে, ভারতবর্ষের জলসীমায়।
নেক্সট, ম্যাপিং যেখানে পারফেক্টলি হয়ে গেল যে ভাই এখানে তেল আছে, সায়েন্টিস্টরা বলে দিল, এরপর যাবে টেস্টিং। থিওরিটিক্যালি দেখা গেছে তেল আছে, প্র্যাকটিক্যাল প্রমাণ কোথায়? টেস্টিং এর পর্ব এই মুহূর্তে চলছে আন্দামানে। আপনারা শুনেছিলেন নিশ্চয়ই যে আন্দামানে তেলের খনি আবিষ্কার হয়েছে, হয়তো অনেকে শুনেছিলেন বা যারা পড়াশোনার মধ্যে আছো তারা তো শুনেইছো। তো ওটা স্টেপ কোথায়? তেল উৎপাদন হচ্ছে না কেন? কারণ ও ম্যাপিং স্টেজ থেকে এখন টেস্টিং স্টেজে গেছে। টেস্টিং স্টেজে ভারতবর্ষ কি করছে? হিউজ টাকা লাগে, হিউজ। সমুদ্রের মধ্যে ভারতবর্ষ 5,000 মিটার পর্যন্ত পাইপ বসাচ্ছে। 5,000 মিটার মানে বুঝতে পারছেন, মোটামুটি 15,000 ফুট নিচে অবধি পাইপ বসাচ্ছে। সমুদ্রের মধ্যে পাইপ ঢুকিয়ে দিলাম ওরম তো ব্যাপারটা নয়। এবং টেস্টিং ওয়েল বানাচ্ছে। টেস্টিং ওয়েল মানে কুয়ো, সমুদ্রের মধ্যে 5,000 মিটার গভীরে। এবং এক বছরে, জাস্ট লাস্ট বছরে ভারতবর্ষ এরকম 100টা টেস্টিং ওয়েল আন্দামানে বসিয়ে দিয়েছে, করে ফেলেছে সাকসেসফুলি। হিউজ টাকা এখানে ইনভেস্ট করার দরকার হয়, আর সরকারের কাছে অত টাকা থাকাটাও একটা ব্যাপার। সরকার দেখবে ভাই এসব করলে লোকে ভোট দেবে না, লোকে কি বুঝবে নাকি টেস্টিং ওয়েলের জরুরত কি, প্রয়োজনীয়তা কি? লোককে ভাতা দিয়ে দিলে ভোট দেবে, তো ভাই ভোটটা নাও ওইটা করে। তো আমাদেরও সিরিয়াস হতে হবে, আমাদেরও দায়িত্ব আছে। তো যাই হোক, ভারতবর্ষ ভালো স্পিডেই এগোচ্ছে, কারণ এখানে ভালো তেল বেরোচ্ছে। 500 মিটার দূরে চলে যাও, ওখানেও কি বেরোচ্ছে? 2 কিলোমিটার সাউথে চলে যাও, ওখানেও কি বেরোচ্ছে? 10 কিলোমিটার নর্থে চলে যাও, ওখানেও কি বেরোচ্ছে? প্রত্যেকটা জায়গার থেকে তো টেস্ট করতে হবে, এক জায়গায় টেস্ট করলেই তো হবে না। সেই তথ্যের উপর ডিপেন্ড করে ওখানে আরো ইনভেস্টমেন্ট হবে, তাই না? ভারত সরকার এখানে চেষ্টাও করছে বিদেশি বিভিন্ন কোম্পানিকে নিয়ে এসে তাদের থেকেও কিছু ইনভেস্টমেন্ট নিতে, যে ভাই ইনভেস্ট করো, আমাদের অনেক টাকা লাগবে, তেল বেরোলে তোমাদেরও ভাগ দেবো। কারণ একার পক্ষে সম্ভব নয়, অত টাকা নেই ভারতের কাছে এই মুহূর্তে। তো স্মার্ট উপায় তো এটাই যে বিদেশ থেকে ডেকে আনো, তাদেরকে নিয়েই খোরাখুরি শুরু করো, হেল্প পাওয়া যাবে। আর বাই চান্স যদি প্রজেক্ট ফেলিওর হয়ে যায়, রিস্ক কম হবে, নিজের গ্যাটের কড়ি কম গেল, রাইট? থার্ড স্টেজ, টেস্টিং যখন সাকসেসফুল হয়ে যায় তখন দেখা হয় এটা কমার্শিয়ালি ভায়াবল কিনা। যে ভাই টেস্টিং সাকসেসফুল, বিশাল তেল গ্যাস সব আছে, এবার কথা হচ্ছে এটাকে বের করতে টাকা কত লাগবে। দেখা যাচ্ছে যে এই মুহূর্তে মার্কেটে তেলের দাম হচ্ছে $110 পার ব্যারেল, রাইট? কিন্তু আন্দামানে আমাদের প্রচুর তেল আছে, কিন্তু এমন জায়গায় ঢুকে রয়েছে ওইটাকে উত্তোলন করতে আমাদের খরচ পড়বে $200 পার ব্যারেল। তো এটা কি তোলা উচিত? এই প্রজেক্টটাকে তখন ক্যান্সেল করে দেওয়া হবে, এতটা এগোনোর পরও, এত টাকা খরচের পরও। যে ভাই $200 পার ব্যারেল খরচ করে তেল তোলার থেকে বিদেশ থেকে $110 দিয়ে কিনে নাও, দেশের টাকা বেঁচে যাবে। যে তেল ওখানে পড়ে আছে পড়ে থাক, কি করা যাবে? ওটাকে অকারণে তুলতে গিয়ে বেশি খরচ করে তো লাভ নেই। ক্লিয়ার? এবার দেখা হয় এটা কমার্শিয়ালি ভায়াবল কিনা, মানে মার্কেটে যে রেটে তেল পাওয়া যায় তার থেকে কম টাকায় আমরা পার ব্যারেল তেল তুলে ফেলতে পারছি কিনা। ডিপেন্ড করে কত গভীরে আছে, কিরকম লেয়ার, কোন পজিশনে আছে এর ওপর। যেরকম এই স্টেপে ভারতবর্ষে কোথায় কাজ চলছে? রাজস্থানের দান্ডেওয়ালা, এখানে আমাদের ম্যাপিং ডান, টেস্টিং ডান, এখন দেখা হচ্ছে এটা কমার্শিয়ালি ভায়াবল কিনা। এক একটা প্রজেক্ট এক একটা স্টেজে রয়েছে, কমার্শিয়ালি ভায়াবল হয়ে গেলেই এখান থেকে তেল তোলা শুরু হয়ে যাবে, এটা ফাইনাল স্টেজ। ঠিক আছে? তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেজে কাজ চলছে। এর সুবিধা আমরা নেক্সট 2 বছর পর কোনোটায় পাবো, কোনোটায় হয়তো 20 বছর পর পাবো, কোনোটায় হয়তো 5-7 বছর পর পাবো, যে যেরকম স্টেজে রয়েছে। যত বেশি টাকা আমরা ইনভেস্ট করতে পারবো তত দ্রুত কাজ হওয়ার সম্ভাবনা বাড়বে। তাই বলে এরম না যে যত টাকা ইচ্ছা লাগিয়ে দিলাম 2 দিনে কাজ হয়ে গেল, সেটা কোনোদিনই হবে না, কারণ এগুলো ইটসেলফ টাইম লাগে। এরপর 4 নাম্বার স্টেপ আসে, কমার্শিয়ালিও যদি ভায়াবল হয়ে যায় তো স্টার্ট করে দাও উত্তোলন। কোথায় আমাদের স্টার্ট হয়েছে রিসেন্ট টাইমে? অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে কবে স্টার্ট হয়েছে? জাস্ট 7ই জানুয়ারি 2024। ওখান থেকে পার ডে কত ব্যারেল তেল আমরা পাচ্ছি? 45,000 ব্যারেল তেল পার ডে পাচ্ছি। মার্কেট প্রাইসের থেকে কম খরচে আমরা তুলছি। বেশি খরচ হলে আমরা তুলতামই না, ওখানেই প্রজেক্ট আটকে দিতাম। তো ভাবুন, এটার কাজ হয়তো আমরা শুরু করেছিলাম 7, 8, 10 বছর আগে,
তবে গিয়ে আমাদের 45,000 ব্যারেল পার ডে নিজে থেকে আমরা পেয়ে যাচ্ছি। না হলে যদি সেদিন না করা হতো কাজটা, আজকে তাহলে এই 45,000 ব্যারেল এক্সট্রা এটাও আমাদের কিনতে হতো বাইরে থেকে। আপনার বলুন স্যার কি হবে 45,000 ব্যারেল পার ডেতে, আমাদের তো এত লাখ লাখ ব্যারেল লাগে। তাও যেটুকু হয় নিজেদের থেকে, অল্প অল্প হতে হতেই তো বেশি হবে, যেটুকু টাকা বাঁচানো যায়। যেরকম যেরকম পুরো স্টার্ট করার মতো রেডি প্রজেক্ট, বেঙ্গলের উদাহরণ দিয়ে বললে আপনারা ভালো বুঝতে পারবেন। অশোকনগরে আমাদের রেডি হয়ে আছে, উত্তর 24 পরগনায়, মানে 4টে স্টেপ রেডি, তেল তুললেই তোলা যায়। হয়নি কেন? রাজ্য সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট এদের বিভিন্ন কোম্পানির মধ্যে লিজ ডিড নিয়ে মনোমালিন্য, বাবুরা সিদ্ধান্তেই পৌঁছাতে পারেননি। দেশের একটা সম্পদ রেডি হয়ে পড়ে আছে, আমরা নষ্ট করছি। মোটামুটি অনেক দিন হয়ে গেল রেডি, বিউরোক্রেটিক ঝামেলায় আটকে রয়েছে। রাজ্য সরকার কি ভাগ নেবে, কেন্দ্র কি ভাগ নেবে, আশা করা যায় এবার তো কেন্দ্র এবং রাজ্যে একই সরকার, তাড়াতাড়ি এই সমস্যাটা সমাধান করুক, যেটুকু এখান থেকে পাওয়া যায় কমার্শিয়ালি ভায়াবল, না হলে তো উত্তোলন হতোই না, আরেকটু আমরা আত্মনির্ভর হব। তো এরকম বিভিন্ন স্টেজে বিভিন্ন জিনিস আটকে রয়েছে, আশা করি বোঝাতে পারলাম। এইবার এই মুহূর্তে ভারতবর্ষ কি করবে? গল্প তো সবই বুঝলাম, আমরা তখন ওয়েট করতে পারবো না কবে আন্দামান থেকে তেল বেরোবে তবে আমরা গাড়ি চালাবো, তার আগে আমরা গরুর গাড়ি নিয়ে চলবো। এই মুহূর্তে ভারতবর্ষের বেট হচ্ছে ভেনেজুয়েলা। স্যার কেন? কেসটা দেখুন, ভারতবর্ষ বহু দিন ধরে 3-4টে পয়েন্ট এখানে বোঝার আছে। আমেরিকাকে বলে এসছে যে ভেনেজুয়েলার তেল আপনারা আমাদের অ্যালাউ করুন কিনতে। আমেরিকা ভেনেজুয়েলার উপর স্যাংশন লাগিয়ে রেখেছিল, ভারতবর্ষকে কিনতে দিত না। ভারতবর্ষ জানতো ভেনেজুয়েলা হচ্ছে পৃথিবীর 17% তেলের রিজার্ভ এই ভেনেজুয়েলাতে আছে। এদের তেল যদি আমরা পেয়ে যাই, আমরা অনেকটা সেফ অ্যান্ড সিকিউর হয়ে যাব। আমেরিকা লাস্ট কমাস আগে ভেনেজুয়েলার উপর অ্যাটাক করে প্রেসিডেন্টকে ক্যাপচার করে নেয় এবং ভেনেজুয়েলাকে কার্যত দখলই করে নিয়েছে। ভেনেজুয়েলার তেলের কোম্পানি এখন আমেরিকারই তেলের কোম্পানি বলা যায়। আমেরিকান কোম্পানিগুলোই ভেনেজুয়েলার তেল এখন এক্সট্রাক্ট করছে। তো ভারত সঙ্গে সঙ্গে আমেরিকাকে ডিল দেয় যে এখন তো ভেনেজুয়েলা আপনাদেরই, এবার আমাদের দিন, এবার তো আর ভেনেজুয়েলার তেল নয়, এটা আপনাদের তেল। আমেরিকাও একটা চাপে পড়ে। কি চাপে? ভেনেজুয়েলার তেলের কোয়ালিটি খুব খারাপ, খুব গাঢ় মোটা তেল। ইরানের তেলের কোয়ালিটি যেমন খুব ভালো, আমাদের অশোকনগরের তেলের কোয়ালিটি খুব ভালো, যেটা উত্তোলন হচ্ছে না, হবে আশা করি কয়েকদিনের মধ্যে। এবার এই ভেনেজুয়েলার যে গাঢ় মোটা তেল, ক্রুড অয়েল, এটা পৃথিবীর কোনো দেশ এটাকে শোধন করতে পারে না। শোধন করে রিফাইনারিতে তবে তো পেট্রোল ডিজেল তৈরি হবে। পৃথিবীতে একটা কোম্পানিই পারে, তার নাম রিলায়েন্স ইন্ডাস্ট্রি। এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রির জামনগরের যে রিফাইনারি আছে, গুজরাটের জামনগর, সেখানেই এই প্রসেসিংটা সম্ভব, পৃথিবীর আর কোথাও সম্ভব নয়। ভারতবর্ষ সায়েন্সে এই লেভেলে এগিয়েছে। এবং আপনি হয়তো দুয়ে দুয়ে চার করে কানেক্ট করতে পারবেন কেন ভারতবর্ষের বিজনেসম্যানদের এগেনস্টে প্রোপাগান্ডা চালানো হয়, তাদেরকে ফেলে দেওয়ার চেষ্টা হয়, সমাজে একটা ধারণা তৈরি করা হয় বিজনেসম্যান মানেই খারাপ। ভেবে দেখুন, গোটা পৃথিবীতে মুকেশ আম্বানি একটা লোক ভারতবর্ষকে এই লেভেলের এজ দিয়ে রেখেছে। ওর যদি ওই রিফাইনারিটা না থাকতো তাহলে ভারত কি বিপদে পড়তো। তেলের দাম আপনার আজকে 113 টাকা যদি হয়, ওটা 213 চলে যেত। আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো। এই জন্য ডিপ স্টেটের সবসময় টার্গেট থাকে যে যে কোনো প্রতিপক্ষ দেশের বিজনেসম্যানদের আউট করে দাও, তাদের বিরুদ্ধে আন্দোলন করাও, কারণ তাদের হাতে এত পুঁজি আছে, তারাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। ওদের যদি ধ্বংস করে দেওয়া যায়, সাধারণ মানুষ কি করবে? তো আমেরিকার কাছে এখন বিপদ, যেই তেল আমরা এক্সট্রাক্ট তো করবো, রিফাইন কোথায় করবো? আমেরিকাতেও হয় না, হলে জামনগরেই হবে, রিলায়েন্সের ওখানে। তো আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিও আপনি দেখবেন ভারতবর্ষে এসেছিল, আজকে মনে হয় চলে যাওয়ার কথা, 22 থেকে 26, 4 দিনই থাকার কথা, 23 থেকে 26, 23, 24, 25, 26। এবং এই তেলের ডিলটা করে গেছে যে ভেনেজুয়েলার থেকে যত তেল লাগবে আমরা আপনাদের দিয়ে দেব। এবার ইন্ডিয়া অলরেডি ভেনেজুয়েলার থেকে তেল কিনতে শুরু করে দিচ্ছে।
এখানে আর একটা গল্প আছে। যেহেতু ভারত ছাড়া ভেনেজুয়েলার তেল আমেরিকা কাউকে বেচতে পারবে না, এবং 17% তেল আমেরিকা ওই লোভও সামলাতে পারবে না, আমেরিকা এই মুহূর্তে ভেনেজুয়েলার তেল বিক্রি করছে $51 পার ব্যারেল দামে। রাশিয়া আমাদের যখন ডিসকাউন্টে দিত তখনও দিত 60, এরা দিচ্ছে 51। এবং ভারতবর্ষ এত সুন্দর লং টার্ম স্ট্র্যাটেজি বানিয়ে রেখেছিল, যখন রাশিয়ার থেকে ভারত তেল মানে প্রচুর পরিমাণে নিত আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করেও, তখনও ভারত কোনোদিন বলেনি রাশিয়া আমাদের বন্ধু, আমরা নেব, কার বাপের কি, এরকম ভাষা ব্যবহার করেনি। সবসময় ডক্টর জয়শঙ্কর বলতেন যে দেখুন, যেখানে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট সুরক্ষিত হবে, যেখানে আমরা চিপ সস্তায় তেল পাবো, আমরা সেখান থেকেই নেব, কারণ আমাদের দেশের জন্য সেটা ভালো। তো ভারতবর্ষকে কেউ কখনো বলতে পারবে না এই তুমি ঘুরে গেলে কেন। ভারতবর্ষের ক্লিয়ার স্ট্যান্ড পয়েন্ট, কেউ দাও আমাদের 40 টাকায় তেল দাও, তাদের থেকে নিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। তো এই মুহূর্তে সারা পৃথিবীতে তেলের দাম $110 পার ব্যারেল। আমরা এই মুহূর্তে ভেনেজুয়েলা থেকে হিউজ তেল আমদানি শুরু করছি, এটাও কিন্তু রাতারাতি হয় না। তার টোটাল রুট ক্লিয়ার করতে হবে, তার যে টোটাল সাপ্লাই চেন বানাতে হবে, তার নেটওয়ার্ক তৈরি করতে হবে, তার অফিসিয়াল ডকুমেন্টস বানাতে হবে। কাজ শুরু হয়ে গেছে, বাট তবু রাতারাতি হয় না, 15 দিন 1 মাস টাইম লাগে। এবার $51 পেয়ে যাওয়া মানে সেটা ভারতের কাছে একটা বিশাল সুবিধা। ভারত এবার এই তেলটাকে ঠিকঠাক করে নিয়ে ভালো পেট্রোল ডিজেল বানিয়ে নিতে পারবে, সেই মেশিন ভারতে আছে রিলায়েন্সের কাছে জামনগরে। এবার ব্যাপার হচ্ছে ভেনেজুয়েলা ভারত থেকে বহু দূরে, আরব থেকে ইরানের পাশ দিয়ে 3-4 দিনে তেল চলে আসতো, বাট ভেনেজুয়েলা প্রচুর দূরে। তো শিপমেন্ট কস্ট একটা বাড়বে, এটা ফ্যাক্ট। এবং ভেনেজুয়েলার তেল রিফাইন করতে আমাদের একটু রিফাইন খরচও বাড়বে, যেহেতু খুব গাঢ় মোটা তেল। বাট সেই সব যদি আপনি অ্যাডও করে নেন, তাহলেও এটা বিশাল খরচে পৌঁছাবে না। 110-এর থেকে আমরা বহু 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 নিচে থাকবো। যত আমরা লিখে দিচ্ছি দেখে নিন, যদি নেক্সট মাস বা পরের মাসে দেখেন, 1 থেকে 2 মাসের ব্যাপার, ভারত সব থেকে বেশি তেল হয়তো নাম্বার 1 ভারতের মানে তেল আমদানির লিস্টে ভেনেজুয়েলা থাকবে। কারণ না হলে আমরা আমাদের দেশকে বাঁচাতে পারবো না। আমেরিকার উপায় নেই, ভারত ছাড়া বেচতে পারবে না। চলুন, দুটো দেশের ন্যাশনাল ইন্টারেস্ট ম্যাচ করে গেছে, এই ক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করব, যেখানে ম্যাচ করবে না একসঙ্গে কাজ করব না। তো আপাতত আমাদের বাঁচাতে পারে ভেনেজুয়েলার তেল, বোঝা গেল। এবার আমাদের দেশে কতদিনের তেল মজুত আছে এই মুহূর্তে, যদি কাল থেকে আর কোনো তেল না ঢোকে, 1 ফোঁটাও না ঢোকে, তাহলে 74 দিনের। এর মধ্যে 9.5 দিনের তেল আমাদের স্ট্র্যাটেজিক রিজার্ভে আছে, যেটা লাস্ট মুহূর্তে খোলা হয়। যদি ওরকম সিচুয়েশন কোনোদিন আসে, তাহলে তার আগেই ওই 9.5 দিনের তেল পাবলিকের জন্য খোলা হবে না, পাবলিকের গাড়ি বন্ধ করে দেওয়া হবে, ওটা খালি আর্মি, মিলিটারি, ডক্টর এদের জন্যই খোলা হবে। ওই 9.5 দিনের তেল দিয়ে মোটামুটি 90 দিন চালিয়ে দেওয়া হবে। ভগবান না করুক, আমাদের দেশে কেন, কোনো দেশেই যাতে না আসে, সাধারণ মানুষের অনেক লস হবে। তো যদি দেশ এই স্পিডেই চলে, তাহলেও আমাদের কাছে 74 দিনের তেল এখনো অবধি রিজার্ভ আছে, 9.5 দিনের স্ট্র্যাটেজিক রিজার্ভ আছে, এবং 63.5 দিনের 64.5 দিনের আমাদের কাছে আছে সাপ্লাই চেনের মধ্যে। কোনো কার্গো আসছে, কোনো কার্গো ঢুকে গেছে ইন্ডিয়ায়, রিফাইনারি রিজার্ভে কোনোটা পড়ে রয়েছে, রিফাইনারি থেকে পেট্রোল পাম্পে আসছে, সেখানকার শিপমেন্টে রয়েছে, পেট্রোল পাম্পের রিজার্ভে পড়ে রয়েছে, সব মিলিয়ে 74 দিনের এনাফ, টেনশন করার কোনো কারণ নেই। এবার আমি আপনাকে যেটা বলছিলাম যে পৃথিবীর বাকি দেশগুলোর কি অবস্থা তো একবার দেখতে হবে, কারণ যখন একটা গ্লোবাল ইস্যু হয়, তখন এমন তো হতে পারে না যে কেবল ভারত ইম্প্যাক্ট হচ্ছে আর বাকি দেশগুলোয় তেলের দাম একই আছে, তাহলে সেটা ভারত সরকারের ব্যর্থতা। কিন্তু এমনটা নয়, ইম্প্যাক্ট সারা পৃথিবীতে হচ্ছে। এবং যেহেতু তেল কেউ তো আর তৈরি করতে পারবে না, না মোদিজি, না রাহুল গান্ধী, না মমতা ব্যানার্জি, না শতরূপ ঘোষ, কেউই পারবে না, তাই না? তো সেই জন্য, না ডোনাল্ড ট্রাম্প,
সব দেশকেই ভুগতে হচ্ছে, এর কোনো সলিউশন শর্ট টার্ম নেই। ভারতের কাছে শর্ট টার্ম সলিউশন ভেনেজুয়েলা, বাকি পৃথিবীর কাছে তো কোনো সলিউশন নেই, ভারতে তৈরি হয়ে আছে তাই রিলায়েন্সের জিনিসটা, এবং এটাকে রক্ষা করা খুব জরুরি। আমার মনে হয় ওখানে প্রোটেকশন বাড়ানো উচিত। কে কোত্থেকে এসে মেশিন খারাপ করে দিয়ে চলে যাবে ডিপ স্টেটের লোক ভেতরে ঢুকে রিফাইনারির, কারণ এটা এখন আমাদের দেশের জীবন কাঠি হয়ে গেছে জামনগরের রিলায়েন্সের রিফাইনারি। আমরা আমাদের আশেপাশের দেশগুলোকে একটু দেখে নিই। পাকিস্তান 258 টাকা, আমি 25শে ফেব্রুয়ারি আর আজকের ডেটে 26শে মের তেলের দামের তুলনাটা করেছি। হোয়াই 25শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে, হোয়াই 26শে মে লেটেস্ট ডেটা। অনেকে ডেটা নিয়ে ম্যানিপুলেট করে, নিজের মনের মতো করে ডেট সাজায়, একদম না। যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে আর আজকের ডেটা। পাকিস্তান 258 টাকায় বিক্রি করতো, আজকের ডেটে 403 টাকা হয়ে গেছে। এগুলো সব পেট্রোলের দাম, হ্যাঁ, ডিজেল নয়। শ্রীলঙ্কা আর একটা প্রতিবেশী 317 থেকে 410, খালি জাম্প গুলো দেখবেন। নেপাল 154 থেকে 217, বাংলাদেশ আমি বলবো খুব ভালো ম্যানেজ করছে 116 থেকে 135, চীন 7.68 ইউয়ান, ওদের তো রুপি মানে ওদের কারেন্সি তো খুব স্ট্রং, সেখান থেকে 9.35, কিন্তু পার্সেন্টেজ করে দেখলে দেখা যাবে এটা মারাত্মক জাম্প। 7.68 থেকে 9.35 মানে জাম্পটা মারাত্মক। ওরা তো রুপির মতো মাইনেও পায় না, আমাদের এখানে কেউ 1 লাখ টাকা মাইনে পেলে ওদের ওখানে তো সেই অনুযায়ী মাইনেটাও কমবে না, যেহেতু কারেন্সির ভ্যালুটা বেশি, সেটা দিয়েই তো ওদেরও চালাতে হয়। জাপান 154 ছিল 168, তো মোটামুটি আমাদের আশেপাশের দেশগুলো হয়ে গেল, চীন জাপান হয়ে গেল। এবার চলুন একটু আমেরিকা ইউরোপ ঘুরে আসি। ইউএসএ 2.97 ছিল 4.49, ইউকে 131 ছিল 159, আচ্ছা এটা ইউরো না, এটা পেন্স, ওকে। ইটালি 1.65 ছিল 1.94, ফ্রান্স 1.78 ছিল 71 ছিল 2.083। আপনি আর ভাববেন না 1 টাকাতে পেট্রোল পাওয়া যাচ্ছে, 1 ইউরোতে, ঠিক আছে, 2.97 ডলারে। তো সেই অনুযায়ী ওদের মাইনে পত্র বাকি সব কিছুও কম হয়, যেহেতু কারেন্সির ভ্যালুটা অত বেশি। আচ্ছা, আমরা মিডল ইস্ট দেখে নিই একটু। ইউএই 2.45 ছিল দিরহাম, 3.66, ইসরায়েল 7.02 ছিল 8.07। মারাত্মক পার্সেন্টেজে পৃথিবীর প্রত্যেকটা দেশ পেট্রোলের দাম বাড়াতে বাধ্য হয়েছে। সেম ফর ইন্ডিয়া, কোনো সলিউশন নেই, ভেনেজুয়েলা একমাত্র সলিউশন। ভেনেজুয়েলা থেকে কতটা তেল আমরা বাড়াতে পারি দেখা যাক। রিলায়েন্স ইন্ডাস্ট্রিরও তো একটা ক্যাপাসিটি আছে, ভেনেজুয়েলার তেল এতদিন আসেনি, তো ওরাও তো ভেনেজুয়েলার তেল যে মেশিনে শোধন হবে সেই মেশিনটাকেও তো পুরো রেডি করে রেখে দেয়নি, সেটাও রেডি হচ্ছে। সেই মেশিন রাতারাতি তো আরো 10টা বানিয়ে পরপর পরপর সেট করে দেওয়া যাবে না, সেটার কাজও শুরু হবে, সেই টেকনোলজি আস্তে আস্তে বাকি মেশিনগুলোতেও লাগানো। এ তো এরকম নয় নাট বল্টু খুলে এখানে লাগিয়ে দিলাম হয়ে গেল। তেল রিফাইন মানে তো আলাদা লেভেলের টেকনোলজি লাগবে না। তো যত আমরা ভেনেজুয়েলার তেল বেশি আনতে পারবো, রিলায়েন্স ইন্ডাস্ট্রি বেশি রিফাইন করতে পারবে, তত আমাদের দেশে তেলের দাম ঠিক থাকবে। বোঝা গেছে? চলো ভিডিওর লাস্টের দিকে আমরা চলে এসেছি, যে ব্যাপারটা অনেকেই বোঝেন না, বোঝা উচিত। ধরলাম আজকে কলকাতায় তেলের দাম, পেট্রোলের দাম 113 টাকা 51 পয়সা। এর মধ্যে কোন দিকে কত যায়? বেস প্রাইস হচ্ছে 61 টাকা 50 পয়সা, যেটা রিফাইনারি মার্কেটে দেওয়ার সময় নেবে। রিফাইনারি গুলো ক্রুড অয়েল তো কিনে এনেছে ভেনেজুয়েলা থেকে, রাশিয়া থেকে, অন্য যে সব জায়গা থেকে, সেগুলো শোধন করলো, পেট্রোল তৈরি হলো। এই পেট্রোল রিফাইনারি বেচে 61 টাকা 50 পয়সায়, ঠিক? এবার 25 পয়সা পার লিটার তেলে ফ্রেট কস্ট লাগে, লজিস্টিক। তেলগুলো তো এবার রিফাইনারি থেকে পেট্রোল পাম্পে আসবে, তার তো একটা খরচ আছে রে বাবা, 25 পয়সা। সেন্ট্রাল গভর্নমেন্ট প্রত্যেক 1 লিটার তেল থেকে 11 টাকা 90 পয়সা ট্যাক্স নিয়ে নেয়, যে ট্যাক্সের টাকাটা দিয়ে আন্দামানে খোরাখুরি চলছে, বে অফ বেঙ্গলে রিসার্চ চলছে, রাজস্থানের দান্ডেওয়ারাতে টেস্টিং ফেজ চলছে, কমার্শিয়ালি ভায়াবল কিনা চলছে, অশোকনগরে সেটআপ তৈরি হচ্ছে। ডিলার, যে পেট্রোল পাম্পের ডিলার, যে আমাদের তেল বিক্রি করছে, সে প্রত্যেক লিটার তেলে 3 টাকা 90 পয়সা লাভ রাখে নিজের। আর স্টেট গভর্নমেন্ট, আমাদের রাজ্য, আগে মমতা ব্যানার্জি নিতেন, এখন শুভেন্দু অধিকারীর টিম,
প্রায় 26 টাকা 1 লিটার তেল থেকে ট্যাক্স নিয়ে নেয় রাজ্য চালানোর জন্য। আপনার অন্নপূর্ণ ভান্ডার, কি আরো যুবক ভরসা কার্ড যেটা তৈরি হচ্ছে, বা বাকি গোটা রাজ্য চালাতে যা যা লাগে, মহিলাদের ফ্রিতে বাস, এই টোটাল আসে 113 টাকা 51 পয়সা। বোঝা গেল স্যার? রাজ্য আর সেন্ট্রাল নিজেদের টাকাটা ছাড়তে পারে না, তাহলে তো দামটা আবার মোটামুটি এরা ঠিকঠাক চলে আসে। তো দেখুন, সেন্ট্রাল আরো বেশি নিত, সেন্ট্রাল 10 টাকা ছেড়েছে রিসেন্ট কদিন আগে, তার জন্য দামটা মোটামুটি ঠিকঠাক আছে। এবার ছাড়তে পারে, নিশ্চয়ই পারে, তার জন্য আমার 2-4টে সলিউশন আছে আমার তরফ থেকে, আমি বলবো। নাম্বার 1, স্টেট আর সেন্ট্রালের উচিত, সারা ভারতবর্ষে প্রচুর চোর আছে, ওদের ব্ল্যাক মানিগুলো ফটাফট সিজ করে দেশের কোষাগারে নিয়ে নেওয়া। তাহলে অন্নপূর্ণা ভান্ডার থেকে, স্বাস্থ্যসাথী থেকে, আয়ুষ্মান ভারত থেকে, আন্দামানে খোরাখুরি থেকে, শিক্ষক নিয়োগ থেকে সবকিছু ওই টাকাতেই হয়ে যাবে। এত ব্ল্যাক মানি আছে লোকের কাছে। ইডি 2,36,000 কোটি টাকার এরকম ব্ল্যাক মানির কেস এখন চালাচ্ছে। তার মধ্যে 17,000 কোটি টাকার কেস ইডি জিতে গেছে, এবং এই 17,000 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টকে ইডি দিয়ে দিয়েছে, যে একদম পুরো লাইন ক্লিয়ার করে এনেছি লিগালি, এই 17,000 কোটি টাকা ব্ল্যাক মানি এদের থেকে নিয়েছি, নিয়ে গভর্নমেন্টের কোষাগারে ইডি দিয়ে দিয়েছে। এই বাকি 2,36,000 কোটি টাকা তাড়াতাড়ি বের করুক ইডি। আরো এরকম কত 2,36,000 কোটি টাকা চারদিকে ব্ল্যাক মানি ছড়িয়ে আছে। খপ্পা খপ করে গিয়ে পাড়ার কাউন্সিলর, পঞ্চায়েতের মেম্বার, কুঁড়ে ঘর থেকে 10 বছরের প্রাসাদ এক একটাকে ধরুক। মানবাধিকার লঙ্ঘন করতে হবে না, ওদের একটা 2 ঘরের 2 বেডরুমের বাড়ি বানিয়ে ওখানে রেখে দেওয়া হোক, বাকি পুরো বাড়িটা ভাঙচুর করে লাভ নেই, টাকা নষ্টই হবে, নিলামে বিক্রি করে দেওয়া হোক। যার অরিজিনাল সৎ পথে কামানো টাকা আছে সে কিনবে, ওই টাকাটা চলে আসুক রাজ্যের দেশের কোষাগারে, মিটে গেল। আপনি বলবেন না না না, নিয়ম মেনে তো ওই বাড়ি ভাঙা উচিত, ওদের জেলে দেওয়া উচিত। আরে ওকে জেল খাটিয়ে আবার সরকারের টাকায় খাওয়াতে হবে, পড়াতে হবে, খরচ বেশি। ওর এত চুরি করে প্রাসাদ বানিয়েছে, সেই প্রাসাদ থেকে ওকে বের করে যদি একটা নর্মাল সাধারণ মানুষের মতো বাড়িতে রেখে দেওয়া হয়, ও এমনিও যা কষ্ট পাবে ওটা জেলে রাখার থেকে বেশি মানসিক কষ্ট। আর আমরা আমাদের দেশে টাকাটা পেয়ে গেলাম, ব্যাস মিটে গেল। তারপর জেলে টেলে যখন দেবেন দিন, আগে তো টাকাটা উদ্ধার করে নিন ওর থেকে। এই ব্যাপারে আরো স্ট্রং কাজ করা উচিত পুলিশ, ইডি, যারা যারা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই ফিল্ডে রয়েছে। টাকা ছড়িয়ে রয়েছে দেশে, খালি নিতে জানতে হবে। কাজ শুরু হয়েছে দেখে ভাল লাগলো, হ্যাঁ 17,000 কোটি টাকা চলে এসছে এসব 2 নম্বরই লোকদের পকেট থেকে ভারত সরকারের কোষাগারে। 2, প্রচুর লোক ট্যাক্স ফাঁকি দেয়। আমার বাড়ির একটা অনুষ্ঠানে অন্নপূর্ণা পুজোয় আমি মাছ কিনতে গেছি, অনলাইনেই পেমেন্ট করি, ডিজিটাল ইন্ডিয়া দিয়ে। মাছের দাদা বলছে নাম করব না, যে আমাদের তো ক্যাশ দিতে হবে। আচ্ছা, আমি এত টাকা ক্যাশ এনেছি নাকি, অনলাইন নেবে না কেন? অনলাইন নাও। বলছে দাদা আমার কোনো ব্যাপার না অনলাইন নিতে, আমরা যে মহাজনের থেকে মাছ কিনি আড়তে, ওরা অনলাইন নেবেই না। বলছে আমি আজকে সেই দিন 1,17,000 টাকার মাছ কিনেছি, ওই মাছওয়ালা দাদা, পুরোটা ক্যাশ। তাই বললাম সে মহাজন কত টাকার দিনে মাছ বিক্রি করে? বললো 50 থেকে 70 লাখ টাকার কারবার চলে ডেলি, পুরোটা ক্যাশ। আপনি ভাবুন, সোজা হিসেব আমার, একজন সৎ মানুষ মাস গেলে সে হয়তো 1.5 লাখ টাকা রোজগার করছে, সে ট্যাক্স দিচ্ছে, তো সে ট্যাক্সের আওতায় আসছে। 1 লাখ টাকার ওপর ইনকাম হলেই ট্যাক্সের আওতায়। আমি ট্যাক্স দিই, আপনারা অনেকে ট্যাক্স দেন। আর একজন লোক দিনে 50 থেকে 70 লাখ টাকার কেনা বেচা করছে, ওর তো দিনে মনে হয় 1.5 লাখ টাকা প্রফিট, ও ট্যাক্স দেবে না। এটা ঠিক। যদি আমরা সবাই ট্যাক্স দিই তো আমারও ট্যাক্স কিছুটা কম পড়ে, ওনারও ট্যাক্স কিছুটা কম পড়বে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের উচিত এদের খুঁজে বের করে করে ট্যাক্স আদায় করা। ফাজলামি নাকি? কিছু লোক ট্যাক্স দিয়েই যাবে আর কিছু লোক বলবে আমরা ক্যাশে কারবার করব, ট্যাক্স দেব না। হ্যাঁ, ম্যান্ডেটারি অনলাইন হওয়ার ফলে অনেকে আর ট্যাফও করতে পারছে না, ট্যাক্স বাড়ছে আস্তে আস্তে, বাট এখন দেশের কাছে আস্তে আস্তে টাইম নেই, দ্রুত করতে হবে। ধীরে সুস্থে বাড়বে ওসব না, হয় ট্যাক্স দাও না জেলে যাও, তাহলেই টাকা চলে আসে। পেট্রোলের দাম এমনি সরকার কমিয়ে দিতে পারে।
তিন, একটাই কথা বলবো জানেন তো, যখন ইতিহাস তৈরি হয়, ইতিহাস লেখা হয়, ইতিহাস সাক্ষী, তখন কোনো স্মুথ সময় চলে না। ঝড় ঝঞ্ঝা এসবের মধ্যে দিয়েই সমাজ পাল্টায়, নতুন ইতিহাস তৈরি হয়। ভারতবর্ষে সেরকম একটা ঝড় এসছে। কেন বলছি এ কথা? ভারতবর্ষ ক্রুড অয়েল এবছর ইম্পোর্ট করবে $200 বিলিয়ন। আগের বছর $135 বিলিয়ন করেছিল। এবছর তেলের দাম বেড়ে গেছে এবং কিছুটা বেশি তেলও লাগবে আমাদের। $200 বিলিয়ন। আমি আগের একটা ভিডিওয়ে বলেছি, এই $200 বিলিয়ন তেল ইম্পোর্ট যদি আমরা না করি, পশ্চিমবঙ্গের যে টোটাল 8 লক্ষ কোটি টাকা ঋণ, $100 বিলিয়ন 8 লক্ষ কোটি টাকা ঋণ মিটে যায়। পশ্চিমবঙ্গের ঋণ এর হাফ টাকায় মিটে যাবে, পশ্চিমবঙ্গের সারা জীবনের ঋণ। আপনি বুঝতে পারছেন $200 বিলিয়ন মানে কত? এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের সবাইকে ইলেকট্রিক গাড়িতে মুভ করে যেতে হবে, তাই না? আপনি ভেবে দেখুন তো, ইলেকট্রিক গাড়ি নিয়ে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, এইসব নিয়ে এতদিন অ্যাওয়ারনেস ছিল? কয়েকটা সরকারের ডিপার্টমেন্ট, কয়েকজন মানুষ নিজের মতো চেষ্টা করছিল অ্যাওয়ারনেস বাড়াতে। আবার বেশ কিছু বেশি বোঝা লোকজন তাদের বলছিল, হে ও ইলেকট্রিক চলবে না, ওসব ফালতু, চলে না। আপনি দেখেছেন কাউকে চলছে না? না, আমি দেখিনি, আমি দাদা বলছিল, শুনেছি। ইলেকট্রিক গাড়ি ধাক্কা মেরে মেরে রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। আপনি কোনোদিন ইলেকট্রিক গাড়িতে প্রবলেমে পড়েছেন? আমি পড়িনি, আমার পাশের বাড়ির একটা মেয়ে পড়েছিল, ও জানে। এইসব করে লোকের মধ্যে নেগেটিভিটি ছড়াতো। আজকে এই ধাক্কাটা আসার ফলে সাপে বর হয়েছে, এমন হিউজ পরিমাণে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট হচ্ছে, এটা অসাধারণভাবে ভারতবর্ষের 50 বছরের কাজ 5 বছরে এবার করিয়ে দেবে। এবার বিভিন্ন কোম্পানিগুলো যেই দেখবে মানুষ অ্যাওয়্যার হয়ে গেছে যে ভাই পেট্রোলের দাম বাড়তেই থাকবে, পেট্রোলের গাড়ি আর কিনবো না, ইভি কিনবো, বড় বড় কোম্পানিগুলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কোটি কোটি টাকা ঢালবে। করো রিসার্চ, বানাও ইভি। ওরা দেখে নিয়েছে মার্কেট আছে, তো এবার টাকা ঢালবে। মার্কেট না থাকলে ওরাই বাট কেন টাকা ঢালবে? আরো বেটার ইভি তৈরি হবে, আরো কম দামে আসবে। যে ইভির পার্টস গুলো হয় তার ইকোসিস্টেম তৈরি হবে। ছোট ছোট কোম্পানিগুলো দেখবে, ভাই আমি গোটা ইভি বানাতে পারবো না, আমি ইভির ব্যাটারি বানাই, আমি সিট বানাই, আমি কাঁচ বানাই, আমি হ্যান্ডেল বানাই। তারাও স্পিড আপ করবে প্রসেস। যে সুযোগ রয়েছে পুরো মার্কেট ছেয়ে ফেলতে হবে। যেই মার্কেটে পার্টস অ্যাভেলেবেল হতে শুরু করবে কম দামে, গাড়ি কারখানাগুলোর সুবিধা হবে। আস্তে আস্তে যাদের টাকা পয়সা আছে, ইনভেস্টমেন্ট করতে পারে, প্রমোটার এতদিন পেট্রোল পাম্প টাম ছিল, তারা চার্জিং স্টেশন বসাতে শুরু করবে। যে ভাই চারদিকে ইভি 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 শুনছি, চার্জিং স্টেশন লাগিয়ে দিই, ভালো ইনকাম হতে শুরু করবে হাইওয়ের ধারে। যেই সাধারণ মানুষ দেখবে ভাই দাম কমছে, রিসার্চ ডেভেলপমেন্ট হয়ে হেভি হাইফাই ইভি আসছে, চার্জিং স্টেশন চারদিকে, তো মানুষ ইভি কিনতে শুরু করবে, রোডে ভিজিবিলিটি বাড়বে ইভির। আমি তারাপীঠ থেকে আসছি, আজকে বাড়ি ঢুকিনি, তারাপীঠ থেকে হাওড়ায় নেমে ডিরেক্ট অফিস চলে এসেছি। তারাপীঠ স্টেশনের এক্স্যাক্ট বাইরে, জাস্ট আমি কুলিক এক্সপ্রেসে এসেছি, জাস্ট সকাল 10:30টায় স্টেশনে ঢুকছিলাম, কিছুক্ষণ আগে একটা ইভি দাঁড়িয়ে রয়েছে। তো আগে যেটা ছিল যে কেবল কলকাতায় ইভি চলে, তারাপীঠেও ইভি চলছে, রামপুরহাটে, তারাপীঠ স্টেশন না, সরি, রামপুরহাট স্টেশন। তো যখনই রোডে ভিজিবিলিটি বাড়বে, লোকের মধ্যে কনফিডেন্স আসবে, ভাই এই তো সবাই কিনছে ইভি, এবং রিপিট হতে শুরু করবে এটা। আবার এই সাইকেল একটা বাড়বে তো আরেকটাও বাড়বে অটোমেটিক। ভারতবর্ষ যা নেক্সট 50 বছরে করতে পারতো না, থ্যাংক ইউ ট্রাম্প দাদু, আপনি ধাক্কা দিয়ে আমাদেরকে দিয়ে নেক্সট 5 বছরে সেটা করিয়ে নেবেন। আর 1 বছরে আমরা $200 বিলিয়ন বাঁচাবো, মানে 1 বছরে আমরা 2টো পশ্চিমবঙ্গের ঋণ মিটিয়ে দেবো 1 বছরের টাকায়। এই হিস্ট্রি কিন্তু ক্রিয়েট হতে যাচ্ছে, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে। আর লাস্ট আমার তরফ থেকে একটা অ্যানাউন্সমেন্ট, আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না, সেটা হচ্ছে সরকারি চাকরির জন্য পড়াই আমি এবং আমার সহকর্মীরা। কলকাতার শিয়ালদায় মৌলালিতে অফলাইন ইনস্টিটিউট আমাদের। তো WBCS ব্যাচ ফুল, জায়গা হবে না বলেই দিয়েছিলাম আগে, 4-5 দিন আগে। রেলওয়ে ব্যাচ ফুল, জায়গা হবে না, আমাদের ইনস্টিটিউটে ভর্তি হতে গেলে আগে থেকে নাম লিখিয়ে রাখতে হয়। SSC ব্যাচ ফুল, জায়গা হবে না। ব্যাংকের ব্যাচে জায়গা ছিল, অ্যানাউন্স করে দিয়েছি, এখন আর হবে না, ব্যাচ ফুল হয়ে গেছে, 5 দিন আগেই অ্যানাউন্স করেছিলাম।
জেনারেল কম্বাইন্ড পঞ্চায়েত, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইসিডিএস এই সমস্ত ব্যাচের জন্য জায়গা ছিল, অ্যানাউন্স করে দিয়েছিলাম 3 দিন আগে, এখন আর হবে না, ব্যাচ ফুল। যারা গুগল ফর্ম ফিল করে রেখেছেন তাদের কাছে ফোন গেছে, বা যাদের ফোনে পাওয়া যায়নি তাদের কাছে হোয়াটসঅ্যাপ গেছে, তারাই ভর্তি হতে পেরেছেন, আর হবে না। লাস্ট একটা ব্যাচ আমরা স্টার্ট করছি, সেটা হচ্ছে পুলিশের ব্যাচ। একটাই ঘর আমাদের ফাঁকা আছে, কারণ পুলিশে নতুন রাজ্য সরকার জানিয়েছে 20,000 রিক্রুটমেন্ট হবে এবং 5 বছর বয়সে ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ 18 থেকে 35 জেনারেলরা এই বয়সের মধ্যে হলে আপনারা পুলিশের পরীক্ষা দিতে পারবেন। ওবিসিরা 18 থেকে 38, এসসি বা এসটিরা 18 থেকে 40, এর মধ্যে হলেই পুলিশের পরীক্ষা দেওয়া যাবে। মাধ্যমিক পাস হলেই কনস্টেবলের পরীক্ষা দেওয়া যাবে, গ্র্যাজুয়েট হলেই সাব ইন্সপেক্টরের পরীক্ষা দেওয়া যাবে। হলো, মোট আপাতত 20,000 শূন্য পদে ধাপে ধাপে রিক্রুটমেন্ট শুরু হবে। হাইট ছেলেদের ক্ষেত্রে 167 সেন্টিমিটার, মেয়েদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার। হাইটটা বড় ব্যাপার, দেখে নিও তোমরা বাচ্চারা যারা আছো হাইট কাদের কাদের ম্যাচ করছে। পুলিশের চাকরি নিয়ে তো বলার কিছু নেই, উর্দি থাকবে গায়ে, খাঁকি স্বপ্ন অনেকের, ঠিক? তো যারা যারা এবার পুলিশ হতে চাও, সুযোগ চলে এসছে, ইউজ দ্য অপরচুনিটি। সমস্ত ক্লাস অফলাইনে মৌলালিতে, শিয়ালদা, হাওড়া, ধর্মতলা, যেখান দিয়ে আসো 15 মিনিটে পৌঁছে যাবে মৌলালি, একদম মৌলালি মোড়ে আমাদের অফিস। সমস্ত ক্লাস আমরা করাবো, সমস্ত ক্লাস, জিকে, ইতিহাস, ভূগোল থেকে অঙ্ক, ইংরাজি যা লাগবে, বই আমরা দেব, কোনো জায়গা থেকে কিনতে হবে না। অফলাইন যেমন পড়াবো, অনলাইন অ্যাপে তোমাদের রেকর্ডেড সাপোর্ট দিয়ে রাখবো ক্লাসের, যাতে বাড়িতে বসেও রিভাইজ দিতে পারো। মক টেস্ট আমরা করাবো, বাইরে থেকে কিনতে হবে না। ইন্টারভিউ গাইডেন্স আমরা দেব, বাইরে কোথাও ইন্টারভিউ দিতে যেতে হবে না, ডেমো। নিউট্রিশন খুব দরকার হয়তো, তো একজন নিউট্রিশনিস্ট তিনি তোমাদেরকে গাইড করবেন ক্লাসে তোমার নিউট্রিশন কিরকম হওয়া উচিত, কারণ পুলিশের ছেলে মেয়েদের ফিজিক্যাল ফিটনেস খুব জরুরি। ফিজিক্যাল ট্রেনার তোমাদেরকে গাইড করবেন রানের ব্যাপারে, কারণ পুলিশের জন্য একটা দৌড়ে পাস করতে হয়। ছেলেদের জন্য 6.5 মিনিটে 1600 মিটার, মেয়েদের জন্য 4 মিনিটে 800 মিটার, যেটা যাদের প্র্যাকটিস থাকে কোনো ব্যাপার না। ফিজিক্যাল ট্রেনার তিনি তোমাদের গাইডও করে দেবেন আমাদের ইনস্টিটিউটে। এবার যাদের স্বপ্ন আছে তাদের স্বপ্নটা বাস্তবে পরিণত হবে, যার স্বপ্ন নেই তার জন্য তো আমি কিছু করে দিতে পারবো না। এটুকু বলতে পারি, যারা স্বপ্ন নিয়ে আসবে কয়েক মাসের মধ্যে পুলিশ হয়েই বেরোবে। আমাদের ইনস্টিটিউটের পুলিশের কোর্সের জন্য ফিস থাকে 30,000 টাকা, কিন্তু স্কিল বাংলার দর্শক, আপনাদের ছেলে মেয়ে সন্তান, বাড়ির কেউ যারা আছে বা তোমরা যারা আছো ছোট ছেলে মেয়েরা, তোমাদের জন্য তো এই ফিস থাকবে না। স্কিল বাংলার জন্য আলাদা কিছু হবেই ইনস্টিটিউটের তরফ থেকে। তো তোমরা 21,000 টাকা চাকরি পেয়ে তারপর দিও। স্যার চাকরি না পেলে দিও না, কেন নেব? পুলিশে চাকরি পেয়ে তারপর দিও 21,000 টাকা, ঠিক আছে? তো চাকরি পাওয়ানোর গরজটা আমাদের, তুমি চাকরি পেলে আমরা তারপর মেন টাকাটা পাবো। তার আগে তো সেইটুকু টাকা 9,000 টাকা আমরা নিচ্ছি, যেটা না নিলে ইনস্টিটিউটের জায়গার ভাড়া দেওয়া, এসি চালানো, বাকি সব কিছু অ্যারেঞ্জ করা আমরা করতে পারবো না। মেন টাকাটা তো আমরা পাবো তুমি চাকরি পেলে, না পেলে নেব না, তো আমরা পাওয়াবই। এই 9,000 টাকাও যার কাছে একসঙ্গে সম্ভব হচ্ছে না তাকে দিতে হবে না। আপনি এই মুহূর্তে আপনার সন্তানকে 4,500 টাকা দিয়ে আমাদের ইনস্টিটিউটে ভর্তি করে দিয়ে যেতে পারেন। 2 মাসের মধ্যে বাকি 4,500 টাকাটা দিয়ে দেবেন, বাকি 21,000 টাকা আপনাকে দিতে হবে না। আপনার ছেলে বা মেয়ে চাকরি পেয়ে পুলিশে, তারপর ও প্রথম মাসের মাইনে পেয়ে 21,000 টাকা দেবে, আপনাকে ভাবতে হবে না। এই অবধি আমি করতে পারবো স্কিল বাংলার দর্শকদের জন্য। তো যারা ইন্টারেস্টেড তারা এই ভিডিওর নিচে একটা গুগল ফর্ম দেওয়া আছে, পিনড কমেন্টে, মানে প্রথম কমেন্টে। ওই গুগল ফর্মটায় ক্লিক করলেই একটা ফর্ম ওপেন হয়ে যাবে। নাম, এজ, কোয়ালিফিকেশন, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওইটা পুরোটা ফিল করে সাবমিট অপশানে একবার ক্লিক করতে হবে। অটোমেটিক আমাদের কাছে আপনার যে ডিটেলস আপনি দিয়েছেন ওটা চলে আসবে। একবার ক্লিক করলেই হবে সাবমিট অপশানে, আপনার কাছে কিছু দেখাবে না, আমাদের কাছে চলে আসবে। আমাদের যারা এক্সাম কাউন্সিলর আছেন তারা যে নাম্বার আপনি দেবেন ওই নাম্বারে ফোন করে নেবে আগামীকাল থেকে। এবং লাস্ট অপরচুনিটি, যে কটা সিট ফাঁকা আছে পুলিশের ব্যাচে, সেখানে
তোমরা যারা দেখছো বা আপনাদের সন্তান যদি কেউ থাকে সে ভর্তি হতে পারবে। আর এই ব্যাচে এমনভাবেই পড়ানো হবে যাতে করে পুলিশ ছাড়াও পিএসসির বাকি পরীক্ষাগুলোর জন্যেও একেবারেই রেডি হয়ে যাওয়া যাবে, তার জন্য আলাদা কোনো ব্যাচেও যেতে হবে না। তো একটা সরকারি চাকরি তো পাক্কা হয়ে যাচ্ছে, এটুকু আমরা ধরে চলতে পারি। ঠিক আছে, আশা করি টোটাল ব্যাপারটা ক্লিয়ার করে বলতে পেরেছি, এবং ফিজের ব্যাপারে যেটুকু যা করতে পেরেছি আশা করি মানে এটা হায়েস্ট সম্ভব হয়েছে আমার পক্ষে, তাতে আপনাদের অনেকের সুবিধা হলো। থ্যাংক ইউ, ভালো থাকবেন। পারলে এই ভিডিওটা আরও 5 জন 10 জনের মধ্যে হোয়াটসঅ্যাপে, আরাত্তাইতে, টেলিগ্রামে, ফেসবুকে শেয়ার করে দেবেন, যাতে মানুষরা এক্স্যাক্ট অবস্থা, এক্স্যাক্ট সলিউশন, লং টার্ম, শর্ট টার্ম কি হতে পারে সেটা জানতে পারে, বুঝতে পারে। কারণ লং টার্মে ইলেকট্রিক ছাড়া কোনো সলিউশন নেই, শর্ট টার্ম সলিউশন ভেনেজুয়েলা। থ্যাংক ইউ, ভালো থাকবেন প্রত্যেকে।